সেটা জানা দরকার। জুলাই অভ্যুত্থানে যারা যারা আমরা অংশগ্রহণ করেছিলাম তাদের এই ঘটনাগুলো জানা দরকার। প্রথমত গতকাল সকাল থেকে ডেমরাতে যেই হামলার ঘটনা ঘটেছিল সেটাকে যাত্রাবাড়ির বৈষম্য বিরোধী আন্দোলনের দুই গ্রুপের হাতাহাতি বলে প্রচার করা হচ্ছে, কিন্তু এইটা কোনো হাতাহাতির ঘটনা ছিল না। এটা ছিল একেবারে শত্রুতার জের ধরেই, পূর্ব শত্রুতার জের ধরেই একপাক্ষিক হামলা, এবং সেই হামলায় আহত নাইম হাফিজ প্রীতু ভাই আজকে এখানে উপস্থিত আছেন। আপনারা তার কাছ থেকে নিশ্চয়ই ওই ঘটনার আরো বিস্তারিত জানতে পারবেন। যখন এই ধরনের একটা সন্ত্রাসী কার্যক্রমকে বা হামলাকে দুই গ্রুপের হাতাহাতি বলা হয়, তখন আসলে হামলাকারীদেরকে আড়াল করে রেখে তাদেরকে শেল্টার দেওয়ার একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা চলতেছে, যেটা আমরা অনুধাবন করতে পারছি। এবং গত পরশু যারা ডেমরাতে নাইম প্রীতু ভাই, বাদশা ভাই সহ বাকিদের উপর হামলা করেছিল, গতকালকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা হামলা চালানো হয়, তখন সমন্বয়কদের উপস্থিতিতে ওই লোকগুলো দ্বিতীয়বারের মতো গতকালকেও হলো আমাদের সদস্যদের গায়ে হাত দিছে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না। শেখ হাসিনা বলছিল দেশটা তার বাপের, টিকতে পারে নাই। এখন যদি আন্দোলনকারীদেরকে বাদ দিয়ে আপনারা মনে করেন এই প্ল্যাটফর্ম আপনাদের বাপের, আপনারাও টিকতে পারবেন না। সকল রাজনৈতিক মতাদর্শের, সকল ধর্মীয় বিশ্বাসের, সকল সামাজিক বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে আমরা ন্যায্যতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো বলে, ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াবো বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো বলে একটা ন্যায্যতার ভিত্তিতে কমন প্ল্যাটফর্মে এসেছিলাম, যেটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইখানে যদি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কোনো রাজনৈতিক দল থেকে বিলং করেন কিনা, এবং আমাদের সাথে থাকা দুইজন বোন, একজন বোন এবং একজন ভাই যখন নিজেরাই হাত তুলে জানান যে ভাইয়া আমরা গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংযুক্ত, তখন যখন তাদেরকে আলাদা রুমে নিয়ে গিয়ে হামলা করা হয়, তাদেরকে রাজনৈতিক ট্যাগিং দিয়ে হামলা করা হয়, আমরা মনে করি এখানে জুলাই অভ্যুত্থানের যেই স্পিরিট, যে স্বপ্ন, সেই স্বপ্নের উপর আঘাত করা হয়। কারণ জুলাই অভ্যুত্থানে যেমন যারা সমন্বয়ক তাদের ভূমিকা ছিল, তেমনি গণ অধিকার পরিষদেরও ভূমিকা ছিল, তেমনি বাম ছাত্র সংগঠনগুলোরও ভূমিকা ছিল, তেমনি বিএনপি, জামাত সহ বাংলাদেশের যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে প্রত্যেকের এখানে ভূমিকা ছিল। কিন্তু আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম না রেখে একটি রাজনৈতিক উদ্দেশ্যে, বলা যায় একটি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের মতের সাথে অমিল হলেই আপনি বাম, আপনি শিবির, আপনি অমুক, আপনি তমুক বলে মাইনাস কালচারের যে রাজনীতিটা শুরু হয়েছে, এই মাইনাস কালচারের রাজনীতিটা ভয়াবহ, এটা আমাদেরকে বুঝতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো সৌফলি, আমরা গতকালকে যেটা হলো উইটনেস করেছি, সেটা হলো আমাদের উপর যখন হামলা হয় তখন সেখানে উপস্থিত সাংবাদিক ভাইরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়, এবং তাদেরকে আলাদা রুমে ডেকে নিয়ে অবরুদ্ধ করে তাদের কাছে যেই ফুটেজগুলো তারা সংগ্রহ করেছিল সেগুলো তাদের ডিভাইস থেকে মুছে দেওয়া হয়। পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেখানে উপস্থিত হন, তখন গণমাধ্যম কর্মীরা তাকে ওই বিষয়টি অবগত করেন। কিন্তু গতকাল সন্ধ্যার পর প্রকাশিত প্রেস ব্রিফিং, তাদের প্রেস রিলিজ কিংবা এখনো পর্যন্ত কোনো বক্তব্যে সেই বিষয়ে তারা কোনো টু শব্দও করতে রাজি না। এভাবে যে আওয়ামী লীগ, যে ছাত্রলীগ গণমাধ্যমের গলা টিপে ধরত, তাদের নেগেটিভের বাইরে কোনো তথ্য প্রচার করতে দিত না, এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের, ছাত্রলীগের অনুপস্থিতিতে তারা কি ওই জায়গাটা রিপ্লেস করতে চায় কিনা, এই জায়গাটা তাদেরকে পরিষ্কার করতে হবে। আরেকটা পয়েন্ট সেটা হলো গতকালকে আমাদের শিক্ষার্থীরা সেখানে, শিক্ষার্থী ভাইরা সেখানে যায় গত পরশু রাতে ঘটে যাওয়া হামলার বিচারের দাবিতে। তারা সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে বসে থাকেন। আমাদেরকে জানানো হয়েছিল যে 2টায় বৈঠক অনুষ্ঠিত হবে, আমরা 2:30 পর্যন্ত অপেক্ষা করি, দেখি যে আমাদেরকে বাদ দিয়ে এই ভিতরে আলোচনা চলছে, এবং আমরা বারংবার যোগাযোগ করা হলেও ভিতর থেকে কোনো রেসপন্স আমরা পাই নাই। এর প্রেক্ষিতে সেখানে উপস্থিত ছাত্র জনতা ক্ষিপ্ত হয় যে জুলাই আন্দোলনে যারা যাত্রাবাড়িতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের উপর হামলার যদি আপনারা কোনো সুরাহা করতে না পারেন এবং সন্ত্রাসীদেরকে যদি আপনারা কেন্দ্রীয় কার্যালয়ে এনে শেল্টার দিয়ে রাখেন,
তাহলে এই কেন্দ্রীয় কার্যালয় চালানোর আপনাদের দরকার নাই, সেটা বলে তারা বাইরে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের শাটার নামাই দিতে উদ্যত হন। এখন এখানে তর্ক হইতে পারে যে শাটার নামানো উচিত ছিল কি ছিল না, সেটা নিয়ে তর্ক হইতে পারে, কিন্তু এগুলো কোনো কিছুই কালকে যে বেধড়ক মারটা আমাদের শিক্ষার্থীদেরকে মারা হয়েছে, আমার পাশে মাসুদ ভাই আছেন যার মাথায় 22টা সেলাই কখন লাগে বুঝেন? যখন একটা মানুষকে মেরে ফেলার নিয়ত নিয়ে পিটায়। হাসিম মল্লিক ভাই আমার পাশে আছেন, হাসিম মল্লিক ভাইকে মেরে ফেলার নিয়তে পিটানো হয়েছে। একটা মানুষের মাথার অবস্থা দেখতেছেন। এরা ছাত্রলীগের প্রেতাত্মা এদের মধ্যে ভর করছে। এরা ক্ষমতার কাছাকাছি গিয়ে এরাও ছাত্রলীগের পদাঙ্কই অনুসরণ করতেছে। তারা চাইতেছে না তাদের কোনো ভিন্ন মত থাকুক। নাইমুল আবেদিন ভাই প্রথমে আসলেন, রাজনৈতিক ট্যাগিং দিয়ে পোলাপাইনরে পিটাইলেন। পিটানোর পরে আমরা যখন সদস্যদেরকে হাসপাতালে নিলাম, হাসপাতালে ভর্তি করলাম, এর ভিতরে কিন্তু নাইমুল আবেদিন ভাই তাদের তথ্য মতেই আর কি, তাদের পোলাপানের তথ্য মতেই নাইমুল আবেদিন ভাইয়ের মধ্যে 2টা মিটিং করছেন সন্ধ্যার মধ্যে। উনি নিচে নামছেন, ওই হাত দিয়ে উনি চা সিগারেট খাইছেন। সন্ধ্যার পরে ম্যাজিক্যালি হুট করে ওনার হাতে ব্যথা জেগে উঠছে, ওনার হাতে ফ্র্যাকচার দেখা দিছে। শুনেন, আমরা এই ধরনের ঘটনা আগেও দেখছি, 5 তারিখের পরে আরো একটা দেখছি। এই যে স্টুডেন্টস ফর সভারেন্টি নাম দিয়ে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা করে যে ফেক ব্লাড সহ ব্যান্ডেজ বাইন্দা ভিকটিম সাজা, নিজে হামলা করে নিজে ভিকটিম সাজা, এগুলো নতুন কিছু না, আমরা এগুলো আগে থেকেই ধরতে পারি। এই নাটকগুলো আর করেন না। আমাদের আরেকজন ভাই এখানে উপস্থিত আছেন, মাসুদ গতকালকে হামলার শিকার হয়েছেন। উনি হামলার পরে যখন আপনাদের গণমাধ্যম কর্মীরা তার কাছ থেকে তার প্রতিক্রিয়া জানতে চায়, সে রূপায়ণ টাওয়ারের নিচে দাঁড়িয়েই সাংবাদিকদেরকে তার প্রতিক্রিয়া জানায়। এবং সেইখান থেকে যখন সে রিকশায় করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়, তাকে রিকশা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে পুনরায় মারধর করা হয় এবং তাকে জঙ্গি সহ বিভিন্ন আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় তার সামনে। ওনার দাড়ি ধরে টান দেওয়া হয়। উনি একজন প্র্যাকটিসিং মুসলিম। ওনার দাড়ি ধরে টান দেওয়া হয়, ওনার টুপি মাথা থেকে খুলে ফেলে দেওয়া হয়, বলা হয় উনি একজন জঙ্গি। এবং আমরা আহত শিক্ষার্থীদেরকে, আমাদের আহত ভাইদেরকে নিয়ে ঢাকা মেডিকেলে দৌড়াদৌড়ি করছি, তখন হুট করে দেখি একটা প্রেস রিলিজ দিয়েছেন তারা। সেই প্রেস রিলিজে কিছু কিছু ঘটনার কোনো উল্লেখ নাই। সেই ঘটনাগুলো উল্লেখ করা আমাদের জন্য জরুরি বলে আমরা মনে করতেছি। পয়েন্টগুলো একটু মন দিয়ে শুনবেন। প্রথমত, এই যে ঘটনাটা গতকালকে যে প্রেস রিলিজ, সেইখানে ঘটনার সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে কোনো বক্তব্য নাই। ডেমরাতে যে একটা হামলা হয়েছিল, সেই ব্যাপারটাকে 2 গ্রুপের হাতাহাতি বলে নরমালাইজ করার যে একটা চেষ্টা চলতেছে, সন্ত্রাসকে নরমালাইজ করার যে একটা চেষ্টা চলতেছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। আমরা বলতেছি যে ঘটনার সূত্রপাত ছাড়া, যেখান থেকে ঘটনা শুরু হয়েছে সেটা ছাড়া পুরা ঘটনাকে আসলে জাজ করা যায় না। আপনারা ওইটা বাদ দিয়ে বাকি ঘটনাটা জাজ করতে যায়েন না, তাতে আপনাদের বায়াসড অপিনিয়ন ক্রিয়েট হবে। 2 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো গতকালকে সকালে আমাদেরকে অ্যাপ্রোচ করা হয় যে 2টায় যাত্রাবাড়ি, ডেমরা সহ বিভিন্ন জোন নিয়ে তারা বসবেন, তারা আমাদের সাথে আলোচনা করে একটা সমাধানে আসবেন। কিন্তু তাদের প্রেস রিলিজে তারা একবারের জন্য এই ঘটনাটা উল্লেখ করেন নাই যে তারাই বলছিলেন আমাদেরকে কালকে সেখানে যাইতে। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো ভাই, আমরা একসাথে জুলাই আন্দোলন করেছি, আমাদের সদস্যদের উপর হামলা হয়েছে, তারপরেও আমাদের কাছে একটা ভরসা ছিল যে না, আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে বসলে আলোচনার মাধ্যমে এটার যে একটা যৌক্তিক বিচার, কারা কারা দায়ী সেটা আমরা খুঁজে বের করে যারা আসলেই দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারবো। কিন্তু আমরা যেই মুহূর্তে আলোচনার দিকে যেতে চাই, সেই মুহূর্তে যখন তারা একটা প্রেস রিলিজে আমাদের আহত ভাইদেরকে আমাদেরকে বিপদগামী বলে ঘোষণা দিয়ে দেন, তখন আসলে তারা আলোচনার যে মিনিমাম সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা আসলে নিজেদের পক্ষ থেকে খারিজ করে দেন। এবং দেখেন, আমার আশপাশে আহত ভাইদের চেহারাগুলো দেখেন। আমাদের 21 জন শিক্ষার্থী গতকাল আহত হয়েছেন, 4 জন গত পরশু আহত হয়েছেন। এই 25 জনের যে মর্মান্তিক অবস্থা, এর প্রতি মিনিমাম দরদ, মিনিমাম দায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস রিলিজে খুঁজে পাই নাই, যেটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করছে। যে জুলাই আন্দোলনের যোদ্ধারা মাথায় সেলাই নিয়ে হাসপাতালের বেদে কাতরাচ্ছে, তাদের কিচ্ছু যায় আসে না, তারা নাকি জুলাই স্পিরিটের রক্ষক।
পরবর্তীতে আমরা যখন হাসপাতালে আমাদের আহত ভাইদেরকে হলো ভর্তি করে দেই এবং তখন যখন আমরা প্রেস রিলিজটা পাই তখন আমরা আসলে বুঝতে পারি যে না, এই মুহূর্তে যদি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার না করি তাহলে এইখানে ট্যাগিংয়ের রাজনীতি, এখানে ফেসবুক ট্রোলিংয়ের রাজনীতি করে আমাদেরকে বিতর্কিত করে ফেলা হবে। সেই জন্য আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনেই একটা প্রেস ব্রিফিংয়ের ঘোষণা করি এবং আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আপনাদের উপস্থিতিতেই আমরা প্রেস ব্রিফিংটাতে আমাদের যে বক্তব্য সেটা উপস্থাপন করি, যে যাদেরকে বিভিন্ন মহল থেকে, এর ভিতরে বেসরকারির দায়িত্বপ্রাপ্ত মুন্না, ওনাদের কেন্দ্রীয় নেতা, তিনি আমাদেরকে জানান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ভাই রাত 11টায় শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে আমাদের সাথে বসবেন এবং কারা কারা দায়ী, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আমরা সেখানে যাই এবং রাতের প্রায় 12টা পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করি। এর ভিতরে আমাদেরকে 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে বলে বিভিন্নবার ঘোরানো হয় এবং শেষ পর্যন্ত গিয়ে 12টার সময় যখন আমরা দেখি যে না, কেন্দ্রীয় নেতাদের কেউ বা গুরুত্বপূর্ণ কেউ এখন উপস্থিত হচ্ছেন না বা সেই ধরনের প্রস্তুতি আমরা খুঁজ পাচ্ছি না, আমরা তখন বুঝতে পারি যে না, এটা আসলে সমস্যা সমাধানের জন্য আমাদেরকে এখানে ডাকা হয় নাই বা ন্যায় বিচার একসাথে আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করবো এই জন্য আমাদেরকে ডাকা হয় নাই। আমাদেরকে স্পষ্ট হয়ে যাক কে কারা হামলা করছে, কে কোন অবস্থানে ছিল। তারা প্রচার করতেছে আমরা নাকি তাদের অফিস ভাঙচুর করতে গেছিলাম। ভাই, আপনারা যে ফুটেজ প্রচার করতেছেন সেখানেই দেখা যাচ্ছে আমরা অফিসের বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে আমরা শাটার নামাই দিচ্ছি। বলেন, বাইরে থেকে যদি আমি শাটার নামাই দিই, ভিতর আমি ভাঙচুর করব, এগুলো কোথাকার কি মাল খায়া চিন্তা ভাবনা করেন ভাই? কালকে রাত থেকে যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদেরকে এক্সট্রিম রাইটিস্ট, তারপরে হলো আমাদের মতো যারা হলো একটু মুক্ত চিন্তার কথাবার্তা বলে আমাদের মধ্যে, তাদেরকে এক্সট্রিম লেফটিস্ট প্রমাণ করার জন্য ফেসবুকে হলো একটা দেখলাম ট্রল গ্রুপ হলো খুব নিয়োজিত হয়েছে। আমরা হলো সোশ্যাল মিডিয়াতে গেলেই মোটামুটি আমাদেরকে হেনস্থা করে একটা বাজে অবস্থা। তো এর ভিতরেই আমরা আছি, এই প্রচণ্ড কেওসের মধ্যেই আমরা আছি। আমরা গতকাল রাতে, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল, আমাদেরকে আশ্বাস দিয়ে অনেক দেরি করে ফেলা হয়েছিল, আমরা গতকাল রাতে মামলার জন্য আগাইতে পারি নাই। আমরা মামলার জন্য আমাদের যেই ডকুমেন্টেশন রেডি করার প্রয়োজন ছিল সেই ডকুমেন্টেশনগুলো আমরা রেডি করেছি।